নেপাল আমাদের প্রতিবেশী দেশ। আমরা সবাই জানি নর্থ বেঙ্গলের কিছু কিছু জায়গা থেকে নেপালে প্রবেশ করা যায়। আজ আমরা একদিনে মানে এক বেলায় নেপাল ঘুরে দেখাবো আপনাদেরকে। তার সাথে থাকবে একটা অসাধারণ সুন্দর গ্রামে থাকার অভিজ্ঞতা, যে গ্রামে গেলে আপনারা পাবেন পাইন গাছে মোড়া ছোট্ট এক থাকার ঠিকানা, অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি শান্ত, যেখানের মানুষরা হাসি মুখে আপনাদেরকে ওয়েলকাম জানাবে। রয়েছে এক ছোট্ট পাহাড়ি নদী, আরও কত কি। সাথে উপরি পাওনা হিসেবে থাকবে দার্জিলিং এবং তার আশেপাশের সাইট সিন করার সুযোগ। হয় না, এক এক সময় এক একটা জিনিসের চল ওঠে। তো এখন তো ফেসবুকে খুব ঝোল মোমো শুনছি। আমাদের এবারের গন্তব্য বালাসন বলে একটি ছোট্ট গ্রাম। বালাসনের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে। তার মধ্যে একটি ভালো অপশান হলো দার্জিলিং মেল, ট্রেন নাম্বার 12343। এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত 10:15 নাগাদ ছাড়ে এবং প্রায় 9 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে সকাল 7:50 নাগাদ এনজেপি পৌঁছে যায়। স্লিপারের ভাড়া 375 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ব্যবস্থাও রয়েছে এই ট্রেনে। বালাসন জায়গাটা সুখিয়াপোখরির কাছাকাছি অবস্থিত। এখানে পৌঁছানো যেতে পারে দুটি রাস্তা ধরে। এক, মিরিকের রাস্তা হয়ে সুখিয়াপোখরি হয়ে তবে আপনারা বালাসন পৌঁছতে পারেন। আর দুই, কার্শিয়াং হয়ে ঘুম স্টেশন হয়ে তারপর আপনারা সুখিয়াপোখরি নেমে সেখান থেকে আবার কিছুটা পিছনে এসে বালাসন পৌঁছতে পারেন। দুটি রাস্তা দিয়েই আপনারা রিজার্ভ গাড়িতে তো যেতে পারবেনই, তবে শেয়ার গাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। রোহিণী কার্শিয়াং ঘুম স্টেশন হয়ে পৌঁছতে রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো। ছোট গাড়ি বা বড় গাড়ি কোনটা নিচ্ছেন তার ওপরেও ভাড়া কিছুটা ডিপেন্ড করবে। এছাড়া কোন সময় যাচ্ছেন সেটার ওপরেও ডিপেন্ড করবে। এই পথে শেয়ার গাড়িতে যেতে চাইলে এনজেপি বা শিলিগুড়ির বাইরে থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে বসুন। খরচা পড়বে মাথা পিছু 250 থেকে 300 টাকা। এই গাড়িতে করে আপনারা গিয়ে নামবেন ঘুম স্টেশনে। ঘুমের সামনে থেকে গাড়ি পাল্টে সুখিয়াপোখরির গাড়ি ধরুন। এই গাড়িতেও খরচা পড়বে 150 থেকে 200 টাকা মতো। সুখিয়াপোখরি পৌঁছে বালাসন যাওয়ার জন্য হোমস্টেকে বলে দিলে ওনারা গাড়ি পাঠিয়ে দেবে। মিরিকের রাস্তা ঘুরে যাওয়ার সময় আপনারা চাইলে যে কয়টি সাইট সিন পরে রাস্তায় সেগুলো ঘুরে দেখতে পারেন। আমরা ফেরার দিন এই সাইট সিনগুলি করতে করতে ফিরেছিলাম। এতে রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 4 থেকে 4,500 টাকা মতো। আর যদি ডাইরেক্ট সাইট সিন না করে হোমস্টেতে যান বা হোমস্টে থেকে ফেরেন, সেক্ষেত্রে খরচা পড়বে 3.5 থেকে 4,000 টাকা মতো। ডিপেন্ড করবে ভাড়া ছোট গাড়ি নিচ্ছেন না বড় গাড়ি নিচ্ছেন তার উপরে। এই রুটের শেয়ার গাড়ি পাবেন শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে সুখিয়াপোখরিগামী শেয়ার গাড়িতে চেপে বসুন। ভাড়া ওই 250 থেকে 300 টাকা জনপ্রতি। সুখিয়াপোখরিতে নেমে সেখান থেকে হোমস্টেকে বলে দিলে হোমস্টে গাড়ি পাঠিয়ে দেবে, অথবা আপনারা ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেখান থেকেও রিজার্ভ করে যেতে পারেন। হোমস্টে থেকে কান্যাম বলে নেপালের একটি জায়গা ঘুরে দেখা যায়। আমরা সেটি ঘুরে দেখেছিলাম। যাওয়ার পথে আরও কিছু সাইট সিন পড়ে সেগুলোও নেমে নেমে দেখে নিয়েছিলাম। এই ট্যুরটা করতে গাড়িতে খরচা পড়ে 3 থেকে 3,500 টাকা মতো। আমরা এই সাইট সিনটি ঘুরেছি এবং সেখানে আরও কিছু হিডেন চার্জ রয়েছে, সেগুলো ডিসকাস করা আছে, তাই ভিডিওটা ভালোভাবে দেখুন। আমাদের হাতে সময় অল্প থাকায় আমরা যাওয়ার দিনই এই সাইট সিনটা করে নিয়েছিলাম। তবে বেস্ট হবে আপনারা যদি একদিন স্টে করে তারপরে এই সাইট সিনটা করেন, তাহলে আস্তে ধীরে ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। এখন আসলাম সীমানা ভিউ পয়েন্টের সামনে। তবে যতবার সীমানা ভিউ পয়েন্টে এসেছি কোনোবার না ক্লিয়ার দেখতে পাইনি। প্রত্যেকবারই দেখেছি একদম ফগি ওয়েদার, তবে এইবারে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর সাথে ভ্যালি ভিউটাও দেখা যাচ্ছে। অপূর্ব অপূর্ব। আর এই যে শৈলী ঠান্ডার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে এখানে। এই যে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে, একদম মেঘলা ওয়েদার। এই সীমানা ভিউ পয়েন্টের সামনে একটা মার্কেট বসে, তবে এখন সকালবেলা বলে সমস্ত দোকান খোলেনি, তবে কিছু কিছু দোকান দেখছি খোলা আছে। এইসব সব দোকান খোলা থাকে। দূরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মানিভাঞ্জন।
কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাটা, চারিদিকে পাইন গাছ আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া নেপালের বর্ডারের সামনে। আমরা একটু পরে নেপালের ভেতরে এন্টার করব। আমাদের যে ড্রাইভার দাদা উনি এন্ট্রি করতে গেছে, গাড়ির এখানে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো করতে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু নেপাল। এটাই হলো ইন্ডিয়া নেপালের বর্ডার। এখান থেকে একটু সামনের দিকে গেলে আপনারা একটা মার্কেট পাবেন, পশুপতি মার্কেট। এখান থেকে চাইলে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, এছাড়াও এখানে এই যে গাড়ি পাওয়া যায়, এই গাড়িগুলো করেও পশুপতি মার্কেটে চলে যেতে পারেন। এখান থেকে ধরুন ওই 15 থেকে 20 মিনিট মতো পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে পশুপতি মার্কেট পর্যন্ত। আর যদি কারণ না হাঁটতে ইচ্ছা করে গাড়ি নিয়ে চলে যেতে পারেন। নেপালের ভেতরে এন্টার করতে গেলে অবশ্যই আইডি কার্ড ক্যারি করবেন, কারণ এখানে আইডি কার্ড আপনাদেরকে শো করাতেই হবে। আধার কার্ড কিন্তু এখানে চলে না, ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন বা পাসপোর্ট নিয়ে আসবেন। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটায় টোটাল 7 জন বসতে পারবে। ও আসা যাওয়া 750 টাকা নেবে পশুপতি মার্কেট পর্যন্ত। এখানে সমস্ত লিস্টের চার্ট দেওয়া আছে, কত টাকা কি নেওয়া হয়। শুধু যদি আপনারা পশুপতি মার্কেট যেতে চান গাড়ি করে তাহলে 300 টাকা নেবে। পুরো গাড়িটা আপনাদেরকে রিজার্ভ করতে হবে। আমরা এতক্ষণ ইন্ডিয়াতে ছিলাম, নেপালে এন্টার করে গেলাম। আমরা নেপালে এন্টার করার পরে আমাদের কাছ থেকে 420 টাকা মতো নেওয়া হলো। কার পার্কিংয়ের জন্য এখানে আবার 20 টাকা নেওয়া হলো। পশুপতি মার্কেট স্টার্ট হয়ে গেল। এখানে না শীতের জামা কাপড়ের অনেকটাই কম দাম। এখান থেকে না কসমেটিক্স না কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে বেশিরভাগই না ডুপ্লিকেট হয়। মানে যেটাই কিনবেন সেটা একটু যাচাই করে নেবেন। আচ্ছা, এখানে 350 টাকা মতো নেওয়া হলো। টেম্পোরারি ভেহিকেল রুট পারমিট রেভিনিউ কালেকশন সেন্টার, এর জন্য 350 টাকা মতো নেওয়া হলো। একটা জায়গায় 420 টাকা দিলাম, আর একটা জায়গায় 20 টাকা দিলাম, আর এখানে দিলাম 350 টাকা। টোটাল হলো 790 টাকা। এই 790 টাকাটা আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, নাহলে যার থেকে আপনারা গাড়ি বুক করছেন তার সাথে ভালোভাবে কথা বলে নেবেন। কান্যাম যাওয়ার পথে এখানে বুদ্ধা পার্ক পড়ে। যদিও আমরা ফেরার পথে দেখব, যদি আমাদের হাতে টাইম থাকে, দেখা যাক কি হয়। আমাদের যে পারমিটটা বের করা হলো সেটা একদিনের জন্য, মানে এই নেপাল থেকে আমাদেরকে মানে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে যেতে হবে। সন্ধ্যে 6টা পর্যন্ত এই পারমিটটা ভ্যালিড। আমরা এবারে নেপালের ভেতরে যে কান্যাম বলে যে জায়গাটা আছে, শুধু সেই জায়গাটাই ঘুরবো। এছাড়াও এখানে অনেকগুলো স্পট আছে। সিয়ন্তু বলে একটা জায়গা আছে, এর আগের বারে গেছিলাম। সেইটার আমরা যাব না, কারণ অনেকটা দূর আর অনেকটা টাইমও লেগে যায়। এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে। আমার জিও সিম একদমই নেটওয়ার্ক নেই, তবে কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়। আর নেটওয়ার্কের প্রবলেম থাকলে কোনো জায়গায় আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো ক্যাশ ক্যারি করার জন্য। বেশিরভাগ জায়গায় ইন্ডিয়ান মানি চলে, তো আপনারা অবশ্যই সাথে ক্যাশ ক্যারি করবেন। ফাইনালি আমরা কান্যামে এন্টার করে গেছি। এখানে বেশ বড় মাপের একটা মার্কেট আছে, আর প্রচুর আপনারা খাবারের দোকানও পাবেন। কান্যাম বলে যে পয়েন্টটা আছে সেটা থেকে একটু এগিয়ে এসেছি। এখানে একটা গ্লাস ব্রিজ আছে, একদমই ছোট মাপের, আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, কিন্তু ওপর থেকে মারাত্মক ভিউ দেখতে পাবেন। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখুন ভিউটা, শুধু দেখুন নিচের, অসাধারণ ভিউ। ওয়াও, বিউটিফুল। নেপালি সিটিজেনদের জন্য 300 টাকা আর ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 200 টাকা। বেশ কস্টলি। স্কাইওয়াক ঘুরে আমরা চলে আসলাম কান্যাম বলে, এখানে একটা লেখা আছে সেইখানে, বা সেলফি পয়েন্ট বলতে পারেন। হয় না, এক এক সময় এক একটা জিনিসের চল ওঠে। তো এখন তো ফেসবুকে খুব ঝোল মোমো শুনছি, আর ঝোল মোমো হচ্ছে নেপালের ফেমাস। তো এখন তো আমরা নেপালে রয়েছি। এবার আমি রাহুলকে বলেছিলাম আমার একদমই কোনো জায়গাকার লোকাল ফ্রুট ট্রাই করার মানে ইচ্ছা থাকে না, আমি ভালোবাসি না আর কি। এবার রাহুল নামটা শুনে ও ট্রাই করতে ইচ্ছা করেছে। ও তাই লাস্ট 20 মিনিট ধরে ঝোল মোমো খুঁজছে এখানে এই জায়গাটায়, বাট পাইনি। এখন এমনি মোমো খেতে গেছে, দেখাই, ওই যে এখন হেঁটে হেঁটে এমনি মোমো খুঁজছে। রাহুল পেয়েছে
অনেক খুঁজে খুঁজে ঝোল মোমো, লেবু দিয়েছে, এটা চাটনি দিয়েছে, আর ঝোল, পেঁয়াজ, ধনেপাতা, আর তার মধ্যে মোমো, স্টিম মোমো। আমরা 2 প্লেট নিয়েছি, একটা রাহুল খাবে আর একটা দাদা খাবে, যে দাদা আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসছে। এবার দুটোর দাম নেপালি টাকায় 150 বলছে। আর প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হলো এখানে নেটওয়ার্ক নেই, তো আমরা নেপালি টাকা আর ইন্ডিয়ান টাকার ডিফারেন্সটা বুঝতে পারছি না, মানে যেহেতু নেট নেই আমরা দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে, ওই 90 থেকে 95 টাকা মতো দাম বলে। হ্যাঁ, খেয়ে দেখুক রাহুল কেমন। ঝোলটা কিসের বুঝতে পারছি না, তবে বেশ ভালো লাগছে খেতে। আর গরম গরম তো, ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। স্টিম মোমো তো বহুবার খেয়েছি, তবে এই ঝোল মোমো দারুণ লাগলো খেতে। মোমোটা কি চিকেন না ভেজ? ভেজ। 90 বা 95 টাকা যেটাই হোক, তাতে 8 পিস মোমো, 1 বাটি ঝোল, মানে স্যুপ টাইপের জিনিস এনাফ একজনের জন্য। আমার মনে হয় মানে পেট ভরার খাওয়ার। এই যে এটা না নেপালি ট্রেডিশনাল গয়না, এটা আমার মানে নজরে অনেক দিন ধরে ছিল। এবার এখানে এসে দরদাম করে এটা নিলাম। হালকা দরদাম হয়, তবে খুব বেশি বার্গেনিং হয় না। আমরা অনেক খুঁজে খুঁজে এটা নিলাম 450 টাকা দিয়ে। এই যে নেপালি টাকাতে কত? 750 মতো। তো এখানে আসলে এই ভ্যানির দোকানে আসতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, চা পাতা, চকলেট, তারপরে গয়নাগাটি, এই সমস্ত পাওয়া যায়। আপনারা আসবেন, ভালো লাগবে। আর এগুলো হচ্ছে সুরপি, সুরপি না ছুরপি, এটাও সুরপি। হ্যাঁ, এগুলো কেটে কেটে খায়। এই যে এগুলো কাটাগুলো আছে। এখন আসলাম কান্যাম ভিউ পয়েন্টের সামনে, এটাই হলো মেন অ্যাট্রাকশান এখানকার। মানে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওই ওপরটায় উঠতে হবে, টপে। এই নিচটায় না ঘোড়ার রাইড হয়, চাইলে আপনারা ট্রাই করতে পারেন, ওনারা ছবি টবি তুলে দেবে। তবে এইবারে ওপরটায় উঠে লাভ আছে, কারণ এই কান্যামের ওপরটা থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায়, একটা প্যানারোমিক ভিউ দেখা যায়। চলুন ওপরে, তো যেতে যেতে গল্প হবেই, চলুন। চা গাছগুলো না কেটে দিয়েছে, চা গাছগুলো থাকলে দারুণ সুন্দর দেখতে লাগে। তবে বর্ষাকালে আমরা যখন এসেছিলাম, এর সৌন্দর্য পুরো আলাদা রকমেরই ছিল। চারিদিকে শুধু মেঘ ভেসে ভেসে যাচ্ছিল, আর এগুলো পুরো সবুজে সবুজ। এখন স্বর্গের সিঁড়ি ভাঙতে হবে। চলুন, বেশ অনেকগুলো সিঁড়ি আছে। চলে আসলাম টপটায়। নিচটা থেকে ধরুন ওই 5 থেকে 7 মিনিট মতো আপনাদেরকে সিঁড়ি ভেঙে উঠতে হবে। হাঁপিয়ে গেছি একটু। এই হলো সারাউন্ডিং এরিয়া, কি অপূর্ব না? অসাধারণ। দেখুন 360 ডিগ্রি ভিউ দেখা যায় ওপরটা থেকে। ওপরটায় উঠে না আপনারা চাইলে এই চা বাগানের ভেতরেও যেতে পারেন, তবে একটু সাবধানে। এখানকার যেরকম চা গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে, ওই দিকটায় দেখছি আছে। অসাধারণ দেখতে লাগছে। চারিদিকের সৌন্দর্য সত্যি তুলনা করা যায় না, এতটা সুন্দর। এখন আসলাম বুদ্ধা পার্কের সামনে। বুদ্ধা পার্কের নিচে ওয়াশরুমের ব্যবস্থা আছে। চলুন, বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। বুদ্ধা পার্কের একদম ওপরটায় চলে এসেছি। এখানে ওপরটায় ওঠা যায় না, নো এন্ট্রি বলে লেখা। আপনারা চারিপাশটা পরিক্রমা করতে পারেন। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই যে ওই পারটায় যেতে পারেন। ওই পারটায় চা বাগান আছে, খুব সুন্দর। অনলি 25 পিপল অ্যাট এ টাইম। চলুন একটু ঘুরে আসি হ্যাঙ্গিং ব্রিজ থেকে। ওপরটা একটা দুটো দোকানও দেখছি। হ্যালো, ওনারা হাই করছে। আর এই যে এখানে লেখা নেপাল, নেপালের ফ্ল্যাগ উড়ছে। এখানে একটা সেলফি জোন দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখুন। আমরা আমাদের হোমস্টের সামনে চলে এসেছি। আমরা এখন আছি সুখিয়া পোকরিতে। সুখিয়া পোকরি থেকে আর বেশিক্ষণ টাইম লাগবে না। এই হলো সুখিয়া পোকরি বাজার। সুখিয়া পোকরি থেকে একটু এগিয়ে এসে ডান সাইডে ঢুকে গেল আমাদের গাড়িটা।
এবারে আমরা ডাউনের দিকে নামছি। আমরা এইবারে যে জায়গাটায় থাকবো, জায়গাটা একদমই অফবিট। জায়গাটার নাম হচ্ছে বালাসন। আমাদের হোমস্টেতে পৌঁছে সমস্ত ইনফরমেশান তো দেবই, চলুন। রাস্তার কন্ডিশন প্রথমের দিকে ভালো ছিল, তবে মাঝখানে একটু বাজে রাস্তা আছে। এরকম হচ্ছে রাস্তা। আবার সামনের দিকে গিয়ে দেখছি ভালো রাস্তা, তবে যাওয়ার রাস্তা অসাধারণ। একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন, দুধারেই পাইন গাছ। হোমস্টের সামনাসামনি আমরা চলে এসেছি। এবার এই রাস্তা তৈরির কাজ চলছে, তাই জন্য গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিল। এবার বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। তো কতটা দূর আমি জানি না। লোক আসছে আমাদের লাগেজ নেওয়ার জন্য, কিন্তু লাগেজ তো লোকে নিয়ে যাবে, আমাদেরকে তো নিয়ে যাবে না, আমাদেরকে তো নিজেদেরই হেঁটে যেতে হবে। এই জায়গাটার নাম হলো বালাসন বস্তি। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। আমাদেরকে এখন বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে। এই যে রাস্তা এখানে ক্লোজ করে দিয়েছে, কাজ চলছে। ব্যাড লাক, কিছু করার নেই। তবে হোমস্টে পর্যন্ত কিন্তু গাড়ি চলে যায়, যেহেতু রাস্তাটা বন্ধ, তার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। পৌঁছে গেছি আমরা হোমস্টের সামনে। অসাধারণ ভিউ হোমস্টেটা থেকে। আসার পথটাও ভীষণ সুন্দর, আর হোমস্টেটা তো খুবই সুন্দর দেখছি, ভীষণ ভালো লাগছে। একটা বড় গেট, আর এখানটাতে অনেকটা জায়গা রয়েছে। আমরা জানি না আমাদের জন্য কোন রুমটা অ্যালটেড হবে। যাই হোক, আমরা এখন এখানটাতে বসে একটু ওয়েট করি। চলে এসছে আমাদের লাগেজ, দাদারা ওপরে গেছে। হোমস্টেটা একদম নতুন, এখনও কাজ চলছে। আসুন। এই হলো হোমস্টে, আর হোমস্টের সামনে থেকে এরকম ভিউ রয়েছে, অসাধারণ ভিউ। এই হোমস্টেতে এখনও পর্যন্ত 2টো রুমই রেডি হয়েছে। এই হোমস্টের যিনি লিজ ওনার, সজল দা, উনি এই 2টো রুম নিয়েছেন। আমরা ভিউ রুমটা নিয়েছি। আসুন। এই হলো হোমস্টের রুম। রুমটা বেশ সাজানো গোছানো এবং খোলামেলা। ভিউ রুম মানুষ যেই কারণে নেয়, ভিউয়ের জন্য। দুদিক থেকেই জানলা রয়েছে এবং দুদিক থেকেই আপনারা ভিউ পাবেন। 2টো জানলাই কিন্তু একদম গ্লাস উইন্ডো, তাই জানলা বন্ধ থাকলেও ভিউয়ের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। রুমে এখানে 2টো খাট রয়েছে, 4 জন আপনারা আরামসে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র যেরকম বালিশ, কম্বল, এগুলো তো রয়েইছে। এছাড়া রুমে রয়েছে একটা মিরর, 2টো ছোট ছোট টেবিল রয়েছে, টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। ছিমছাম সাদামাটা পাহাড়ি ছোট্ট গ্রামের ছোট্ট একটা হোমস্টে। এখানে আসলে অন্য কিছু পাবেন কি পাবেন না জানি না, যেটা পাবেন সেটা হলো অপার্থিব শান্তি আর অসাধারণ ভিউ। আর রুমের সাথে এখানে রয়েছে ওয়াশরুম। এমন নয় যে কোনো জিনিস নেই, এখানে সমস্ত কিছু রয়েছে, ইনক্লুডিং গিজার। এসছি আমরা এখন লাঞ্চ করতে। এটা হলো ওনাদের ডাইনিং কাম কিচেন একসাথে। বাইরেও একটা সুন্দর বসার জায়গা রয়েছে, তবে সেখানটাতে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সটা খাওয়াই ভালো। অনেক কিছু রয়েছে দেখছি খাওয়ারে, এত কিছু আমি এক্সপেক্ট করিনি। ভাত রয়েছে, শাক ভাজা রয়েছে, বিনস ভাজা রয়েছে, এখানে আরেক ধরনের শাক রয়েছে, এখানে চাটনি রয়েছে। আমি যেহেতু মাছ খাই না, আমাকে পনির দিয়েছে। যারা খান ননভেজ তাদেরকে মাছ দেবে, মানে যদি অ্যাভেলেবেল থাকে, না হলে ডিম রয়েছে। পাঁপড় ভাজা, এখানে স্যালাড দিয়েছে, এখানে রয়েছে ধোয়া ওঠা ডাল। পাহাড়ে বসে মাছ খাওয়ার মজাই আলাদা। মানে এটা যে কি শান্তি, যারা পাহাড়ে এসে খায় শুধু তারাই জানে। একদম ঘরোয়া রান্না, খুব ভালো। পনিরটাও ভীষণ টেস্টি, বেশ ভালো লাগছে খেতে। আর সমস্ত রান্নাই কিন্তু বেশ ভালো, এবং ওনাদের এখানে বেশিরভাগ জিনিসই ওনারা নিজেরা চাষ করে সেগুলো তুলে, মানে জমি থেকে তুলে সেগুলো রান্না করে, ফলে অর্গ্যানিক জিনিসের তো একটা আলাদা টেস্ট থাকেই। এই যে আমি যেখানে বসে আছি, আমার সামনেটাতে দেখুন একটা ডোবা মতো করা, দেখে মনে হবে এটা কি, কিন্তু এর ভেতরে প্রচুর মাছ রয়েছে এর মধ্যে। এখানে দেখুন অনেক কিছুই চাষ করা রয়েছে, রাই শাক রয়েছে, আরও টুকটাক অনেক কিছুই রয়েছে। এই হোমস্টেটার চারিদিকে পুরো
পাইন ফরেস্টের মধ্যখানে এই হোমস্টেটা, এবং সেখানেই আমরা রয়েছি। অসাধারণ লাগছে দেখতে। এখন যাচ্ছি, এখানে একটা রিভার আছে, সেই রিভারটা দেখতে। বালাসন বলে এখানে একটা রিভার আছে, সেই রিভারটা দেখতে যাবো। চলুন। এই বালাসন রিভারে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, মানে ট্রেক করে যেতে পারেন। হোমস্টে থেকে দাদা বলছে 2 কিলোমিটার মতো। এই যে দাদার সাথে সাথে যাচ্ছি। এটা একটা শর্টকাট রাস্তা। এই রাস্তাটা আপনাদেরকে বললাম যে তৈরি হচ্ছে, একদম পাকা পিচের রাস্তা। পাহাড়ি রাস্তায় ওঠা চলাটা খুবই চাপের ব্যাপার। এখানকার যারা লোকাল তাদের তো কোনো ব্যাপারই না, স্যাট উঠে যায়। উপরে উঠে আমার অবস্থা খারাপ। এখান থেকে দাদা আমাকে বাইকে নিয়ে যাবে, বাইকে করে যাব বালাসন রিভার অবধি। তবে বালাসন রিভার অবধি গাড়িও যায়। হোমস্টের যিনি ওনার আছে তাকে বলে দিলে এই বালাসন রিভার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। সেই সামথারে আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা দাদার বাইকে করে গেছিলাম, একদম বাজে রাস্তা ছিল। এখানেও কিন্তু সেরকম, মানে খুব একটা ভালো রাস্তা না। তবে দাদা বলছে 3-4 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে রাস্তাটা। অফবিটের রাস্তাগুলো না এরকমই হয়, কিছু করার নেই, মানে এত নেগলেক্ট করা হয় এই জায়গাগুলোকে। তবে কিছুটা রাস্তা খারাপ আসার পরে আবার দেখছি ভালো রাস্তা। এই যে দাদা এখানে বাইকটা পার্কিং করলো। এখন একটু নিচের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। তবে এই জায়গাটা দেখুন কতটা সুন্দর, পাইন গাছগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। পিওর অফবিট ফিল করতে চাইলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। দেখুন রাস্তা দেখুন, আমার তো এই জায়গাগুলো হেভি লাগে, অসাধারণ। বালাসন রিভারের চলে এসেছি। এটা কিন্তু বালাসন রিভারের সোর্স, এখান থেকে উৎপত্তি হয়েছে বালাসন রিভার। যদিও এখন জলের পরিমাণ একদমই কম, ছোটোখাটো একটা ওয়াটারফলসের মতো লাগছে। তবে বর্ষাকালে খুব ডেঞ্জার হয়ে যায় এই নদী। দাদারা বলছে যে ফ্রেশ ওয়াটার একদম। দেখুন কতটা পরিষ্কার জল। চলুন একটু পাখির চোখে আপনাদেরকে এই বালাসন রিভারটা দেখাই। আবার হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। তবে যারা আসতে পারবেন হেঁটে হেঁটে, একবার আসলে দারুণ লাগবে। বালাসন রিভার ঘুরে আমি তো হোমস্টেতে চলে এসেছি। শৈলী শুয়ে পড়েছিল, শৈলীর শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো। আর আমাদেরকে এখন দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স, চা এসেছে আর বললো মোমো আসবে। ইভিনিং স্ন্যাক্সে গরম গরম মোমো। সন্ধ্যের পরে হোমস্টেটাতে সেরকম কিছু করার নেই, যেরকম সমস্ত অফবিট জায়গায় হয়ে থাকে। আর সম্ভবত এখন আমরা অফবিটকে এই কারণেই এত ভালোবাসছি, কারণ আমরা একটু শান্তিভাবে থাকতে চাইছি আর কি। এক্স্যাক্টলি। এই হোমস্টেটাতে যেটা ভালো লাগলো সেটা হলো এটা তো একদম পথের বাঁকে, সামনেটা খোলা। এবার ক্লিয়ার রয়েছে বলে আমরা অনেক লাইট দেখতে পাচ্ছি, দূরের পাহাড়ে জ্বলছে। ইনফ্যাক্ট এই হোমস্টেটাও ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, খুব ভালো লাগছে দেখতে। বেশ অন্যরকম একটা পরিবেশ। প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি ভাবছিলাম যে সুখিয়াপোখরি থেকে একটু নিচের দিকে জায়গাটা হয়তো ঠান্ডাটা তুলনায় কম হবে, বাট ও মাই গড, পুরো খোলা জায়গা তো প্রচণ্ড ঠান্ডা। আমি গ্লাভস পরে নিয়েছি। এখানে বারবিকিউ এবং বোনফায়ারের ব্যবস্থা করা যায়। আমরা আর বারবিকিউ করার কথা বলিনি, বোনফায়ারটাই নিলাম। প্রচণ্ড ভালো লাগছে, বিশ্বাস করুন এই সময়।
আমরা অবাক হয়ে গেছি, অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এই রুমটায় ওনাদের কিছু পার্টি ঠার্টি হলে একটা পার্টি হল টাইপের রয়েছে আর কি। এখানে কোনো স্টেজ পারফরমেন্স হতে পারে বা বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি কিছু আপনারা সেলিব্রেট করতে পারেন। এটা বেশ ভালো লাগছিল। বাট আমরা ওপর থেকে গান শুনছি, ভেবেছি হয়তো যেরকম হয় সব জায়গাতে সন্ধ্যের পরে এখানে কিছু করার থাকে না বলে গান চালানো হয়, সেটাই তো। আমরা ডিনার করতে নেমে এসে দেখছি এই হোমস্টের যারা হোস্ট তারা দুজনে মিলে গান করছে। এত ভালো লাগলো এবং দুজনেই ভীষণ ভালো গান করেন। বেশ ভালো কাটলো কিছুটা সময়। এখন আমরা ডিনার করতে যাব। ডিনার করতে এসেছি। এখানে একটু বলে রাখি, ডিনারে জেনারেলি ওনারা চিকেনই প্রোভাইড করে, বাট এখন না কিছু একটা ফেস্টিভ্যাল চলছে তাই জন্য ওনারা চিকেন পায়নি আজকে, তাই জন্য আমাদেরকে ডিনারে ডিম দিয়েছে। এটা হচ্ছে মাশরুম আর আলু ভাজা রয়েছে, তার সাথে এখানে রয়েছে গরম গরম ডাল। ওয়েদার বলছে এখন 11 ডিগ্রি। এই কনকনে ঠান্ডা, আমাদের কাছে এটা কনকনে ঠান্ডাই বটে। এই কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা খাবার দেখে আর ওয়েট করা যাচ্ছে না, খেয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 5:58। এখান থেকে সুন্দর, মানে খুবই সুন্দর সানরাইজ দেখা যায়। এদিকে দেখলে বুঝতে পারবেন আকাশ পুরো লাল হয়ে আছে। ঠিক এরকম সাইডটা থেকে আপনারা সানরাইজ দেখতে পাবেন। আমরা যে হোমস্টেটাতে রয়েছি এই হোমস্টেটা হলিডে ভাইবস কলকাতা লিজে নিয়েছে, মানে সজলদা। স্ক্রিনে আমি সজলদার ফোন নাম্বার দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা এখন এই যে ভিউ রুমটা রয়েছে এই ভিউ রুমটাতে রয়েছি। পার ডে পার হেড থাকা খাওয়া দিয়ে আমাদের খরচা পড়ছে 1400 টাকা করে। সিজন অফ সিজনে ভাড়ার সামান্য হেরফের হয়, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। এখান থেকে আপনারা লোকাল যে সাইট সিনগুলো হয় তার মধ্যে দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করতে পারেন। এখান থেকে সবচেয়ে কাছের ঘোরার জায়গা বলতে রয়েছে মিনি পেহেলগাম বলে একটা জায়গা, যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। আরও 2-1টা সাইট সিন রয়েছে কাছাকাছি। লেপচা জগৎটা খুব কাছে, এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এবং এই হোমস্টে থেকে একদমই হাঁটা পথের ডিস্টেন্সে রয়েছে পাইন ফরেস্ট, যেটা আপনারা গাড়ি করে আস্তে আস্তেই দেখতে পারবেন। চাইলে ওখানে নেমেও পাইন ফরেস্টটাকে এনজয় করতে পারেন, আবার পরে কখনো একটু হেঁটে, যারা ট্রেক করতে পছন্দ করেন একটু হেঁটে গিয়েও পাইন ফরেস্টটা এনজয় করতে পারবেন। এই যে এই জায়গাটা ভাবছি এখানে ব্রেকফাস্ট করব। এই জায়গাটার ঠিক অপোজিটেই এখানে ওনাদের ডাইনিং হল রয়েছে, বাট আমি এখন ব্রেকফাস্টটা এখানটাতেই করব। আজকে 2 রকমের ব্রেকফাস্ট। আর এই জায়গাটা একটু আলো আধারই মনে হতে পারে, কারণ একটু ছায়া একটু রোদ রয়েছে। যাই হোক, ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে রুটি। আমি রুটি খাবো বলেছি, এই যে রুটি, আর তার সাথে এখানে একটা বিনসের সবজি দিয়েছে, আর এখানে একটা চাটনিও দিয়েছে। আর এটা হলো রাহুলের ব্রেকফাস্ট, ম্যাগি। চেক আউট করছি আমরা এই হোমস্টে থেকে, তবে ভিডিও এখনই শেষ করছি না, কারণ আমরা এবার ঘুরবো, কিছু সাইট সিন করে দেন আমরা শিলিগুড়ি নেমে যাব। আর আমাদের এই হোমস্টেটাতে কিন্তু একটা ভালো জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো ওনাদের এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। এরকম একটা অফবিট জায়গায় ওয়াইফাই পাওয়াটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। আমাদের সাথে কারা যাচ্ছে দেখুন। এই রাস্তাটা তো তৈরি হচ্ছে, এখানে সার্ভিস কার পাওয়া যায়, তবে এখন না কোনো গাড়ি চলছে না। ওরা নিচ থেকে হেঁটে হেঁটে নাকি সুখিয়া পুকুরি অবধি যাবে, তাই ওদেরকে গাড়িতে তুলে নিলাম। এই জায়গাটা না ভীষণ সুন্দর, এটাকে মিনি পেহেলগাম বলে এবং এই নামেই এটা ফেসবুকে ফেমাস হয়েছিল। এবার এই জায়গায় প্রচুর সালামান্ডার দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা রেয়ার প্রজাতির গিরগিটি টাইপের প্রাণী, যেগুলো এমনি নর্মাল সিজনে না মাটির নিচে থাকে এবং রেনি সিজনে মাটির ওপরে চলে আসে। এবং এখানে এত ভিড় হচ্ছিল যে তাদের প্রজননে এবং বেঁচে থাকাটাও দায় হয়ে যাচ্ছিল, তাদের ডিস্টার্ব হচ্ছিল। তাই বন দফতর থেকে এই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। আমাদের জানা ছিল না, আমরা এখানে এসে শুনলাম, তো সেই জন্য আর আমরা এগোলাম না। যাওয়ার কোনো প্রয়োজনই নেই, যে জায়গা বন্ধ করে দিয়েছে সে জায়গা নিজেরা দেখেই বা কী করবো, আর আপনাদের সাথে শেয়ার করেই বা কী করবো। মিনি পেহেলগামে তো যেতে পারিনি, আমরা শিলিগুড়ি নামছিলাম। যাওয়ার পথে কিছু সাইট সিন আমরা দেখে নেব। তার মধ্যে আমরা এখন এসেছি হচ্ছে গোপালদারা টি স্টেটের সামনে। এই হলো গোপালদারা টি স্টেট। ভেতরে তো এন্টার করতে দেয় না। এই আশেপাশে চায়ের দোকান আছে, চা আপনারা এখান থেকে চাইলে কিনে নিতে পারেন, আর টুকটাক খাবারের দোকানও পেয়ে যাবেন। প্রত্যেকবার এসেই না গোপালদারা টি স্টেটের সামনে থেকেই ঘুরে যেতে হয়, ভেতরে তো ঢুকতে দেয় না পারমিশন ছাড়া।
তো এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে যান ভেতর থেকে ঘুরে আসুন। চলুন একটু দেখাই আপনাদেরকে গোপালধারা টি স্টেট। এরকম সরু রাস্তা আর দুধারেই চায়ের বাগান। এই গোপালধারা টি স্টেটটা প্রচুর বড় জায়গা নিয়ে, মানে বিশাল বড়। দেখুন কতটা সুন্দর। এই গোপালধারা টি স্টেট আর কেরালার হচ্ছে মুন্নার, দুটোর মধ্যে অনেকটা সিমিলারিটিস পাবেন আপনারা। অনেক দিন পর আমরা মিরিকে আসলাম। মিরিক লেকে 20 টাকা করে টিকিটের প্রাইসটা এখনও পর্যন্ত বাড়েনি, এটা বেশ ভালো জিনিস। আর এখানে আমরা পারমিশন নিলাম, বললো ড্রোন ওড়াতে পারবো। এখন একটু ড্রোনটা উড়িয়ে পাখির চোখে আপনাদেরকে মিরিক লেক দেখাবো। তবে মিরিক লেকে কিন্তু বোটিংও করা যায়, আপনারা চাইলে করতে পারেন। মিরিক লেক ঘুরে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে আরও কিছু স্পট আছে, যদি দেখতে ইচ্ছা করে দেখবো, নাহলে সোজা শিলিগুড়ি। এই মিরিকের ভেতরে কার পার্কিং চার্জেস লাগে 50 টাকা, মানে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার বেশি হলে আবার চার্জেসটা ডবল হয়ে যাবে। এটাই আমাদের লাস্ট স্পট, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এই বাঁ পাশে একটু রাস্তার বাঁকে এখানে লেখা আছে আই লাভ মিরিক। ওপর থেকে একটু আপনাদেরকে ভিউটা দেখায়। টিংলিং ভিউ পয়েন্ট ঘুরে আমরা সোজা নেমে গিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ শিলিগুড়ি থেকেই আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল। যাই হোক, আমাদের এবারের গল্প এবং ট্যুর এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।